বিজয়ার ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। সাথে আছি তানিয়া হারুন। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম মহানগর ও বান্দরবান জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব চট্টগ্রাম মহানগরের বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। আমাদের যে শহীদদের যে স্বপ্ন, যারা আত্মত্যাগ করেছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, তাদের যে বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি দানের শেষে ভোট দেবে, এটা জনগণ, এটা আমরা প্রত্যাশা করি। আমি কিছু আভাস পাচ্ছি, আওয়াজ পাচ্ছি, যেটা সুখকর না, যেটা মনে হচ্ছে যে কিছু না কিছু সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন চট্টগ্রাম মহানগরের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং অন্যান্য প্রার্থীরা। বাংলাদেশের জনগণও আগামীর একটা স্বপ্নের বাংলাদেশ, যেখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বৈষম্যহীন বাংলাদেশ, এবং যেখানে আর কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি ইত্যাদি থাকবে না, এই ধরনের একটা বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দেওয়ার জন্য মানে রেডি আছে। চট্টগ্রাম 10 আসন হবে এক কথায় আধুনিক, জলাবদ্ধতা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, পরিকল্পিত একটি নগরী। যোগ্য প্রার্থী হিসাবে এইখানে চট্টগ্রাম 9 আসনে একমাত্র স্থায়ী 9 আসনের স্থায়ী বাসিন্দা আমি একজনই, সুতরাং তারা সেটাকে মাথায় নিয়েছে। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে চট্টগ্রাম মহানগরের নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। ঈদের আনন্দের মতো করে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব এবং ভোট দেব যার যার পছন্দের প্রার্থীকে। এমন নির্বাচন চাই। অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, চাই আমাদের দেশটা আরও সুন্দর হোক। এই পর্যায়ে চট্টগ্রাম জেলার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। আমরা এবার সুষ্ঠু এবং সুন্দর আবাদ নির্বাচন করব। এই কমিটমেন্টটা থেকে আমরা যে আশঙ্কাটার কথা অনেক মহল থেকে আমরা জানতে পারি যে অস্ত্রের ঝঞ্ঝনানি হতে পারে, পেশি শক্তির প্রভাব হতে পারে, আমরা এই বিষয়গুলোকে সবসময় মনিটর করছি। আর কোথাও যদি কোনো রকম অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের হয়, আমরা সকলে মিলে আসলে তাকে প্রতিহত করব। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম মহানগর সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার। দেলোয়ার মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। চট্টগ্রাম মহানগরের যে সমস্যাগুলো, সেগুলো যদি বিবেচনায় নেই, এবার প্রার্থীরা নাগরিক চাহিদার বিষয়গুলো কি আগের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছেন কিনা, কি বলবেন? নির্বাচনের সময় প্রার্থীরা তাদের আশ্বাসের ফুলঝুরি তারা প্রকাশ করেন এবং জনগণ সেটা আশ্বাস করে, এবং নির্বাচনের পরে আশ্বাস আর বিশ্বাস একসাথেই ফুরুত করে উড়ে যায়। তা আমরা আশা করছি এবার সেটি ঘটবে না, কারণ আমরা অনেক মূল্য দিয়ে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি অর্জন করেছি, এবং ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখেছি শোষণ মুক্ত, লুটেরা মুক্ত একটা গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশের যে প্রত্যাশাটি আমরা জেগেছে, জনগণ যাচাই বাছাই করেই তাদের সিদ্ধান্ত নেবেন বলে আমার বিশ্বাস। এখন পর্যন্ত প্রার্থীরা চট্টগ্রাম নগরের যে সমস্যাগুলি আছে, সমস্যাগুলিকে তারা যেহেতু তাদের জানা, তারা প্রত্যেকেই কিন্তু সকল সমস্যাগুলিকে অ্যাড্রেস করছেন। তবে সকল সমস্যাগুলি অ্যাড্রেস করলেও স্থানীয়ভাবে কিন্তু সকল সমস্যার সমাধান করা সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে অনেক সমস্যা যুক্ত, যে চট্টগ্রাম নগর এটি বন্দর নগর হওয়ার কারণে অনেক পলিসি তার ডিপেন্ড করে সেন্ট্রাল ডিসিশনের উপরে। সেহেতু তারা এমপি হিসাবে পার্লামেন্টে যদি যথাযথ ভূমিকা পালন করেন, তাহলেই মনে হয় চট্টগ্রামের যে পুঞ্জীভূত সমস্যাগুলি, সেই সমস্যাগুলি দূর করা সম্ভব।
আরেকটু আপনার কাছে জানতে চাই, চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা, পরিবহন এবং সেবার যে সমস্যা সেগুলো আসলে বহুদিনের। এবার নির্বাচনে এসব সমস্যার সমাধানে আপনারা কতটা আশাবাদী? চট্টগ্রামের নাগরিক সমাজ কিন্তু তাদের সমস্যাগুলিকে বারবার তুলে ধরছে, কিন্তু প্রশাসন কখনোই নাগরিক সমাজের উদ্বেগ এবং তাদের দেওয়া সমাধানগুলিকে কখনোই অ্যাড্রেস করছে না। এমনকি কখনো কখনো আমলাতান্ত্রিকভাবেই এটিকে মোকাবেলা করতে হয়, এবং যার কারণে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার সমস্যাটা যেটি সমাধান করার উদ্যোগ চলছে, একটি অনেকগুলি বড় প্রকল্প শেষ হওয়ার পর্যায়ে এই প্রকল্পগুলি প্রথম দিকে কোনো ভালো রেজাল্ট দেবে, কিন্তু প্রথম থেকে আমরা নাগরিক সমাজ বলছিলাম এগুলি অসম্পূর্ণ এবং এগুলি ত্রুটিপূর্ণ। ত্রুটিগুলি সারতে হবে এবং অসম্পূর্ণতা পূর্ণ করতে হবে, এবং জলাবদ্ধতার সংকট দূর করার পর তার রক্ষণাবেক্ষণটি কী হবে এবং কারা করবেন এবং সেই প্রতিষ্ঠানটিকে সক্ষম করে গড়ে তোলা হয়েছে কিনা, এইগুলি এখন পর্যন্ত অ্যাড্রেস করা হয়নি। যে পার্লামেন্ট সদস্যরা যদি এদিকে মনোযোগ দেন, আর যানবাহন সমস্যার যেটি একই অ্যাব্রোভাবে এলোমেলোভাবে এবং আংশিকভাবে সমাধানের চেষ্টা, এটি আরও জট সৃষ্টি করছে। এবং টোটালি একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে যদি এই যানবাহনের সমস্যার সমাধান করা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। তো চট্টগ্রাম নগরের প্রধান সমস্যা হচ্ছে সংস্কৃতি চর্চার স্থানের অভাব, খেলার মাঠের অভাব, এবং এই বিষয়গুলি কেউ এখন পর্যন্ত অ্যাড্রেস করছে বলে আমার নজরে আসেনি। যদি অ্যাড্রেস করা হয় তাহলে চট্টগ্রাম নগরের আমার মনে হয় সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা পালন করতে পারবেন। দেলোয়ার মজুমদার, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় সময় দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন চট্টগ্রাম মহানগরের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল হক, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয়েছে এবারে নির্বাচনে জনসাধারণের মূল আকাঙ্ক্ষা কি? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম 10 আসনের একটি এলাকায়, যেখানে আমার সাথে রয়েছে সাধারণ ভোটাররা, এবং আপনারা জানেন কয়েকদিন ধরে পুরো চট্টগ্রামে আসলে একটি নির্বাচনী আমেজ যেটি ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে, অর্থাৎ ভোটের যে আমেজ সেটি ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন কখন তারা তাদের ভোটটি প্রয়োগ করবেন। একই সাথে যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি দিন রাত তারা তাদের যে গণসংযোগ সেটি তারা চালাচ্ছেন। তো এই মুহূর্তে একটু আসতে চাই, এখানে আমার সাথে রয়েছে নানা পেশার মানুষ। যদি বলতেন অনেকদিন পর নির্বাচন হবে, আপনার কেমন লাগছে, আপনি কী ধরনের নির্বাচন চান? আপনি আপনাকে ধন্যবাদ যে নির্বাচন নিয়ে জনগণের ভাবনা সম্পর্কে অনুভূতি জানার জন্য। আমরা জানি যে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক চর্চার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু আমাদের দেশের মানুষ বিগত 17 বছরে কোনো ভোট প্রয়োগ করতে পারে নাই। আগামী যে 17ই ফেব্রুয়ারি যে ভোট হবে সেখানে জনগণের জন্য আসার সম্ভাবনা রয়েছে নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য। আমরা আশা করি দেশে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রায় 13 কোটি ভোটার তাদের সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থীকে তারা ভোটাধিকারের মাধ্যমে বেছে নেবে, যারা দেশের উন্নয়নের জন্য তাদের আগামী 5 বছরে তাদের পরিশ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে এই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। যদি একটা আপনার কাছে আসতে চাই, আপনি কেমন নির্বাচন চান বা আপনার প্রত্যাশা কি নির্বাচন নেই? ধন্যবাদ, ডিবিসি নিউজকে ধন্যবাদ। আসলে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পরে আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি সেই মহেন্দ্রক্ষণ আসতেছে। এটা পুরো বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। দীর্ঘ 17 বছর মানুষ তাদের বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক চর্চার কোনো প্ল্যাটফর্ম পায় নাই। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ জনগণ সেই প্ল্যাটফর্মটা পাবে। আশা করছি বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন একটা ভূমিকা রাখবে। বহির্বিশ্বে বাংলাদেশের মান উজ্জ্বল হবে, মানুষের জীবনমানের উন্নয়ন হবে এবং বাক স্বাধীনতা মানুষ ফিরে পাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কী ধরনের নির্বাচন চান যদি একটু বলতেন? আপনি আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে নির্বাচন হতে যাচ্ছে। ওই নির্বাচনে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী প্রজন্মের, নতুন প্রজন্মের প্রায় 4.5 কোটি ভোটার হয়েছে। বিগত 17 বছর স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচনে কেউ ভোট প্রয়োগ করতে পারে নাই। আমরা ভোটাধিকার প্রয়োগ করব। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের উত্তরণের অগ্রযাত্রা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আরেকটা কথা আমি এখানে বলতে, একটা বিশেষ গোষ্ঠী চাচ্ছে ভোট দানের মধ্যে দিয়ে জান্নাতের টিকিট দেওয়া। আমরা কিন্তু এইরকম জান্নাতের টিকিট চাই না, ভোট দিয়ে জান্নাতের টিকিট চাই না। আমরা চাচ্ছি ভোট দিয়া জনগণের খেদমত করার লোক নিয়োগ করা। আপনাকে ধন্যবাদ। আপনি বলতেন আগামী কয়েকদিন পর নির্বাচন, আপনার প্রত্যাশা নির্বাচন নেই?
প্রত্যাশা তো অনেক আসলে আমরা তো আমাদের যারা 78% হচ্ছে আমরা একটু কম শিক্ষিত, আমাদের দেশের মানুষ, আমরা কম বুঝি, আমাদেরকে ব্যবহার করে তো রাজনীতিবিদরা চলে। বাট এই বর্তমান সরকারের কাছে আমরা আর একটা স্ট্রং কমিটমেন্ট চাচ্ছি ইলেকশনটার ব্যাপারে, কারণ আমরা কিছু কিছু জিনিস দেখতেছি, এই যে মনে করেন ঋণ খেলাপিদেরকে বিভিন্ন রকম বাইরে তাদেরকে প্রাপ্তি করানো হয়েছে, এগুলো কিন্তু এই সরকার আমরা আশা করিনি। আমরা আরও স্ট্রং কিছু ভূমিকা চাইছিলাম, বাট নেক্সট ইলেকশন। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে শুনছিলেন সাধারণ মানুষের বক্তব্য, তারা যেটি বলছেন, আমরা আগেও নানাজনের সাথে কথা বলেছি, তারা যেটি চাচ্ছেন, প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের প্রত্যাশা আগামী যে নির্বাচন হবে সেই হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংস্কার আসবে, যার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। তানিয়া। মাসুদুল হক, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। স্টেপ ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার স্টেপ ভোটের হাওয়ায়। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি চট্টগ্রাম মহানগর নিয়ে, এই অংশে আলোচনা করব বান্দরবান জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বান্দরবান জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপি প্রার্থীরা। সংসদ সদস্য নির্বাচিত হলে বান্দরবান পার্বত্য জেলার শিক্ষা, স্বাস্থ্য, পানি এটাকে সবচেয়ে বেশি বিবেচনায় রাখা হবে। কুটির শিল্প, হ্যান্ডলুম, এটাকে কারিগরি শিল্পকে বিকাশ করে মানুষের কর্মসংস্থান করার প্রক্রিয়া, এগুলি হচ্ছে আমার আগামী দিনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন বান্দরবান জেলার এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। 5 আগস্ট যেভাবে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, এই বান্দরবানের জনগণ যে আগামী সময়ে এখানে একটা ব্যালট বিপ্লব করবে, বিশেষ করে তরুণরা। আমি যদি নির্বাচিত হই, যে সমস্যাগুলো আমাদের পার্বত্য চট্টগ্রামের বান্দরবনের মধ্যে রয়েছে, পাহাড়ি বাঙালির সমন্বয়ে একটা সেল গঠন করব, ওই সেলের মাধ্যমে আমি ওইটার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি বিজি হলে বান্দরবানের বৈষম্য দূর করব, কে পাহাড়ি কে বাঙালি এইটা আমি দেখব না, কে কার কোনটা কম আছে এইটা আমি পূর্ণ করার চেষ্টা করব, কারটা পত্তন করে নয়। এবার নির্বাচনে অর্ধেকে নারী ভোটার, চলুন জেনে নিয়ে নির্বাচন নিয়ে বান্দরবান জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। আমি এমন একটা সরকার চাই যেন নারীদের অগ্রাধিকার বাস্তবায়ন হয়, নারীদের কোথায়ও যেন বাধাবিঘ্ন না হয়। স্বচ্ছ জবাবদিহিতে থাকবে, যার ভিতরে কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না, এরকম একজন মানুষকে আমরা চাচ্ছি। যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবেন তাদের প্রতি আমাদের চাওয়া থাকবে তারা যেন আমাদের নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা সৃষ্টি করে। এই পর্যায়ে জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। বিগত সময়ের চেয়ে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক আছে এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব স্টেক হোল্ডাররাই তাদের মতো করে তাদের এই পার্বত্য এলাকায় দুর্গম সেন্টারগুলোতে সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। নির্বাচন নিয়ে কি ভাবছেন বান্দরবান জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত দাস। সৈকত দাস, আপনি মাঠ পর্যায়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি ভোটারদের সাথে আলোচনায় নিশ্চয়ই আছেন। এই আলোচনায় আসলে মূল কোন বিষয়টি, আসলে কোন ভাবনা আপনি দেখতে পাচ্ছেন তাদের মাঝে বিরাজ করছে? তারা আসলে মূলত কি প্রত্যাশা করছেন? যোগ্য প্রতিনিধি, শান্তিপূর্ণ নির্বাচন, নাকি নতুন কোনো পরিবর্তন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো বান্দরবান পার্বত্য জেলায়ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রার্থীরা পাহাড়ের দুর্গম পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোতে ভোটের জন্য দৌড়গোড়ায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন এবং এখানকার তরুণ প্রজন্মরাও আগামী 12 ফেব্রুয়ারির জন্য ফেব্রুয়ারিতে কখন ভোট দিবেন সেটা নিয়েও তারা চিন্তায় আছেন এবং উৎসুক হয়ে আছেন। আমি কয়েকজন ভোটারের সাথে কথা বলতে চাই, তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান। আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? না, ধন্যবাদ। আসলে আমি কেমন প্রার্থীকে ভোট দিতে চাই বলতে যিনি আমাকে বুঝবে,
আমার ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিবেন এবং আমাদের যে নাগরিক হিসাবে আমার যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো তিনি নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন। এবং আমি এমন একটা পরিবেশে ভোট দিতে চাইবো যেখানে একটি স্বাধীন দেশের নাগরিক যেভাবে ভোট দেয়, যে সকল সুযোগ সুবিধা পায় ভোট দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে নিরাপত্তা, আমি সেই নিরাপত্তাটা প্রত্যাশা করছি। এবং আমার অর্থাৎ যে একটি কথা প্রচলিত আছে যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, আমি সেভাবে ভোটটি প্রয়োগ করতে চাই। আসলে বাংলাদেশে বিগত কয়েকটি নির্বাচন কিন্তু নির্বাচনের সাথে একটা বিশেষণ যুক্ত হয়েছে, সুস্থ এবং অসুস্থ। তো আমরা চাই সে বিশেষণ মুক্ত একটি নির্বাচন হবে এবং একজন স্বাধীন দেশের নাগরিক যেভাবে ভোট দেয় এবং তার ভোটটি যেভাবে কাউন্ট হয় সেভাবে। ধন্যবাদ আপনাকে। ভোট নিয়ে আপনার প্রত্যাশাটা কীরকম? ভোট নিয়ে আমার প্রত্যাশা হলো বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র। আবার গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি হলো সুষ্ঠু গ্রহণযোগ্য, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। আমি 2026 সালের জাতীয় নির্বাচনের দেশের একজন সুনাগরিক হিসেবে আমার প্রত্যাশা হলো ভোটাররা যেন নির্ভীকভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। পাশাপাশি ধন্যবাদ আপনাকে। ভোট নিয়ে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ ডিবিসি নিউজ। আমরা নতুন প্রজন্ম এমন একজন ব্যক্তিকে ভোট দিতে চাই যিনি আমাদের দেশে ইনসাফ কায়েম করবে এবং দেশ ও জনতার কথা চিন্তা করবে। আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটু জানতে চাই আপনি কেমন প্রার্থীকে ভোট দিবেন এবং ভোট নিয়ে আপনার প্রত্যাশাটা কীরকম? দীর্ঘ 17 বছর পর 12 ফেব্রুয়ারি এদেশের মানুষ একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে অংশগ্রহণমূলকভাবে মানুষ গিয়ে একটা ভোট দিতে চাই। আর আমি চাই আমাদের এই পার্বত্য অঞ্চলে আপনার শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে, যিনি এই সকল সমস্যার সমাধান করতে পারবেন। আমরা চাই এরকম একজন প্রার্থীকে আমরা ভোট দিতে। তাছাড়া আমাদের এই পাহাড়ি অঞ্চলে যারা ক্যান্ডিডেট আছে আমি চাইবো তারা এমন কিছু বাস্তবমুখী কর্মসূচি হাতে নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীটাকে যিনি একটা প্রতিযোগিতামূলক একটা জনগোষ্ঠীতে রূপান্তর করতে পারবে। আশা করি আমি ওইরকম একজন প্রার্থীকে ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। ভোট নিয়ে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ ডিবিসি নিউজ। আমাকে কিছু বলার দরকার নেই। আসলে ভোট হচ্ছে কি প্রত্যেকটি মানুষের একটি মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের মাধ্যমে বাংলাদেশে বয়ে আনতে পারে অবাধ ও সুষ্ঠু উন্নয়ন, যা আমরা বিগত 17 বছরে পাইনি। এই ভোটের মাধ্যমে আসলে বাংলাদেশের 300 আসনের মধ্যে এই সবচেয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে হচ্ছে কি বান্দরবান। বিশেষ করে আমরা বান্দরবানে আছি। এই বান্দরবান যদি ভোটের মাধ্যমে যদি কোনো একটি রাজনৈতিক দল আসে, তাহলে আমরা চাইবো এই 300 আসন বান্দরবানটি যাতে অবাধ ও উন্নয়নের মধ্যে দিয়ে শিক্ষা হতে সকল কিছু। ধন্যবাদ আপনাকে। পাহাড়ের তরুণ যারা আছেন এবং নানা শ্রেণী পেশার মানুষ আসলে তাকিয়ে আছেন যে কখন 12 ফেব্রুয়ারি সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হবে, সেই আশায় এখন আছে। নিশ্চয়ই সৈকত দাস, আপনাকে ধন্যবাদ সাধারণ মানুষের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো। টিভিসির সঙ্গেই থাকুন।